প্রায় 6-7 ঘন্টা জার্নি করে চট্টগ্রাম সুনামধন্য বেস্ট ওয়েস্টার্ন এসকেএস চট্টগ্রাম হোটেলের সামনে এসে থামল মেহরাদের গাড়িটা। মেহরাদের গাড়ি হোটেলের সামনে আসতেই রাসেল সাহেব দৌড়ে এগিয়ে গেলেন স্যারের কাছে। গিয়ে গাড়ির ডিকি থেকে দুটো লাগেজ নামালেন। মেহিরাদের সামনে গিয়ে কিছু বলতে নিলে মেহরাদ হাতের ইশারায় চুপ থাকতে বলল। গাড়ি থেকে একটু দূরে এসে দাঁড়ালে রাসেল সাহেব জিজ্ঞেস করলেন, ম্যাম আসেনি? স্যার, এসেছে। ঘুমিয়ে গিয়েছে। এখনো ঘুমোচ্ছ? আপনি লাগেজ দুটো শুটে নিয়ে যান। আমি আপাতত এখানেই থাকছি। আপনায় কল করব সময় হলে। উদ্ধৃতি চিহ্ন। কি বলছেন স্যার? এতক্ষণ ড্রাইভ করে এসে এখন আবার গাড়িতে অপেক্ষা করবেন? ম্যামকে জাগিয়ে দিন, রুমে গিয়ে না হয়। মেহরাদের গাম্ভীর্য ভীরা চাহনিতে রাসেল সাহেব থেমে গেলেন। তিনি তো ভালোর জন্যই বললেন নাকি? বেচারা মুখে তালা মেরে দুহাতে দুটো লাগেজ নিয়ে হোটেলের ভিতরের দিকে যাবেন, এর আগেই পাশের গাড়ির দরজা খুলে সুব্রতা বের হল। চোখ মুখ ফোলানো, ঘুমের রেশ। সেই সাথে কুচকানো কিছুটা। মাঝে ধরে আছে, ঘাড় ধরে আছে। গাড়ি থেকে বের হয়ে মেহরাদকে খুঁজতে চোখ ভুলাতেই পেয়ে গেল। জিজ্ঞেস করল, এসে পড়েছি আমরা? সেই ঘটনার পর থেকে আসা পর্যন্ত তেমন করে মেহরাদের দিকে তাকায়নি মেয়েটা। এমনকি কথাও বলেনি লজ্জায়। মেহিরাদও বুঝেছে, তাই ঘাটায়নি তেমন মেয়েটাকে। তারপর সে কখন ঘুমিয়েছে বলতেও পারবে না, শুধু মাঝেমধ্যে গাড়ির হর্ন শব্দ কানে গিয়েছে। নড়াচড়া করতে গেলে মনে হয়েছে কোন একটা বেষ্টনী তাকে আটকে রেখেছে। সে তখন নড়েছে, আরও ভালোভাবে ঘুমিয়েছে। ভালোই হয়েছে। মেহরাদের উপস্থিতি সামনে অনুভব করতেই ভাবনা থেকে বের হলো সুব্রতা। মাথা ভনভন করছে হঠাৎ ঘুম ভেঙে যাওয়ায়। মেহরাদ ওর নিকট এগিয়ে জিজ্ঞেস করল, এসে গিয়েছি, চল, রুমে যাওয়া যাক। উদ্ধৃতি চিহ্ন। সুব্রতা মেহরাদ এগিয়ে গেল। সামনে রাসেল সাহেব, সেই সাথে স্টাফ হোটেলের। মেহরাদ দেখল সুব্রতা ধীর পায়ে হাঁটছে। হয়তো ঘুম থেকে উঠায় সমস্যা হচ্ছে। পিছু গিয়ে ওকে কাঁধ জড়িয়ে এগোলো এবার। সুব্রতা অবাক লজ্জার সাথে স্বস্তিও পেল। একে তো ঘুমের রেশ, তার উপর উপর পড়েছে হিল। কোন আকলে যে পড়েছিল আল্লাহ জানে। হাঁটু কাঁপছে তার। মেহরাদ আগলে নেওয়াতে ভালোই হয়েছে। লিফটের সামনে গিয়ে দাঁড়াতেই রাসেল সাহেব লিফট খুলে মেহরাদের উদ্দেশ্যে জানালো, স্যার, একদম হাইস্ট ফ্লোরে স্যুট বুক করা হয়েছে। আপনার কথা অনুযায়ী রুমের। সুব্রতারা লিফটের মাধ্যমে একেবারে স্যুটের সামনে এসে নামল। রাসেল সাহেব চাবি দ্বারা দরজা খুলে লাগেজ দুটো ভিতরে নিয়ে রাখলেন। জিজ্ঞেস করলেন খাবার আনাবে কি না। ওরা জনেই নিষেধ করে দিল। কিছু প্রয়োজন হলে কলে জানাতে বলে সে বিদায় নিল। বিশাল বড় বড় দুটো রুম। কিচেন প্লাস মিনি বারও আছে। ট্যারেসে সামনের দেয়ালটা কাচের। এখান থেকে স্পষ্ট ট্যারেসে অবস্থিত সুইমিং পুলটা দেখতে পেল সুব্রতা, এর পাশে বাহারি গাছের টব। সুব্রতার ঘুম যেন হাওয়ায় ভাসল। এক লাফে ট্যারেসের দিকে এগিয়ে যেতে নিলে মেহরাজ বাধা দিল। ফ্রেশ হতে বলল আগে। কে শুনে কার কথা? সুব্রতা হাত ছাড়িয়ে সেদিকে ছুটল। তা দেখে মেহরাদ ফোঁস করে নিঃশ্বাস ফেলল। কাঁধটা প্রচণ্ড ব্যথা করছে, ফ্রেশ হওয়া দরকার আগে। এসব ভেবে সে নিজেই একটা রুমে ঢুকে গেল, যেখানে লাগেজ দুটো রাখা আছে। শার্ট খুলতে খুলতেই ওয়াশরুমের দিকে এগল সে। প্রায় আধা ঘন্টা খানিকের মতো পুলসাইডে সময় কাটিয়েছে সুব্রতা। উফ, তার যে কি আনন্দ হচ্ছে। এর মাঝখানে সোহানা শান্তাকে ভিডিও কল দেওয়াও ডান। আপাতত সুব্রতা লজ্জা সংকোচে হাফসাফ করছে। তারা জনের জন্য রুম নেওয়া হয়েছে শুনে সোহানা যেন আকাশ থেকে পড়ল। রেগে গেল। সে বুঝল না, এভাবে রাগার কি হলো। তাদের কি এক রুমে থাকার কথা? এটা মাথায় আসতেই মেয়েটাকে লজ্জা সংকোচ ধরা দিয়েছে। হাফসাফ করছে অন্তরটা, তারা কি এক রুমেই থাকবে, নাকি দু রুমে? লালিমায় ছে গুলো গাল দুটো ভাবিতেই সে কিসব ভাবিছে। মেহরাদ ভাই এমন কিছু নাও তো ভাবতে পারে। হাবিজাবি ভাবতেই সে অপর পাশের রুমটায় ঢুকল। ঢুকে দেখল তার লাগেজ নেই। আবার বের হলো বাইরে। ড্রয়িং রুমেও দেখল না। নিশ্চিত হলো পাশের রুমে, তাই সেদিকেই গেল। দরজা অর্ধ খোলা। সে ঢুকল ইতস্তত করে মৃদু গলা খাকারি দিয়ে। ভিতরে ঢুকতেই চোখে গেল মেহরাদ উবু হয়ে শুয়ে বিছানায়। কাঁধের অংশে একটা বালিশ। সাদা নরম তুলতুলে বিছানায় শরীরটা ডেবে আছে কিছুটা। রুমের পর্দা টর্ধা সব টানা। যেন আলো প্রবেশ নিষিদ্ধ। আবছা কিছুটা আলোকিত আর কি রুম। সুব্রতা কোন শব্দ করল না। চোখে খুঁজে নিজের লাগেজটার কাছে গেল। নিয়ে বের হতে যাবে সে সময়ই মেহিরাদের গলার শির ভেসে আসলো। কথা বলা শেষ হয়েছে? খিদে পেয়েছে? না। ফ্রেশ হয়েছিস? ওখান থেকেই হাত মুখ ধুয়ে এসেছি। শুধু ড্রেসটা চেঞ্জ করব। একটু ভিজে গিয়েছে। উদ্ধৃতি চিহ্ন।
কথার মাঝখানেই কলিং বেল বেজে উঠল। মেহরাদ এবার ফোনটা হাতে নিয়ে রাসেল সাহেবকে স্প্রেটা ড্রয়িং এ রেখে যেতে বলল। এসেই এটার কথা বলেছে আগে, না হয় ব্যথা কমবে না। সুব্রতা কিছুই বুঝল না, জিজ্ঞেস করল, কিসের স্প্রে? ব্যথার। কার ব্যথা? আপনার? হু। মেহিরাদ রুম থেকেই দরজা খোলার বন্ধের শব্দ পেল, উঠে গিয়ে স্প্রেটা নিয়ে আসলো রুমে। চোখ মুখ কিছুটা কুচকানো। সুব্রতা লাগেজ ছেড়ে মেহরাদের পিছু গেল। জিজ্ঞেস করল, কোথায় ব্যথা? ব্যথা পেলেন কখন? বলুন আমায়। মেহরাদ থেমে এক পলক ওর দিকে তাকালো। জানেই না মেয়ে অর্ধ রাস্তা কোথায় ঘুমিয়ে কাটিয়ে দিয়ে এসেছে। সে বিছানায় বসতে বসতে বলল, অল্প ব্যথা, তুই ড্রেস চেঞ্জ কর গিয়ে। ফাইন। উদ্ধৃতি চিহ্ন। সুব্রতা মানল না। মেহিরাদের মুখোমুখি বিছানায় বসে চিন্তিত স্বরে বলল, কোথায় ব্যথা বলুন, আমি দিয়ে দেই। মেহরাদের আসলেই ব্যথাটা বাড়ছে। সে কাঁধ ঘষল আলতো করে। সুব্রতা যা বুঝার বুঝে গেল। সে সারা রাস্তা লোকটার কাঁধে পড়ে পড়ে ঘুমিয়েছে। তাই তো ঘুম ভেঙেনি। সে পুরোপুরি উঠে বিছানার মধ্যিখানে বসল। একটা বালিশ রাখল সামনে। আশ্চর্য কণ্ঠে বলল, আমায় উঠাবেন না? কতক্ষণ ঘুমিয়েছি আমি? আপনার কাঁধেই না? ঈশ্বস, খুব ব্যথা হচ্ছে তাই না? দেখি এদিকে আসেন, আমি স্প্রে করে ডলে দিচ্ছি। উদ্ধৃতি চিহ্ন। মেহরাদ নিষ্প্রভ চোখে চেয়ে রইল কিছুক্ষণ মেয়েটার দিকে। মেয়েটার উতলা দেখে তার মনে হলো তার কাঁধের ব্যথা অর্ধেক এমনিই সেরে গিয়েছে। আবারও সুব্রতার ডাকে গেল ওর কাছে। সামনে থাকা বালিশটা সাইডে ছুঁড়ে ফেলে সুব্রতার উরুতে মাথা দিয়ে শুল। সেবা যখন করবি, ভালো করেই কর। মাঝিখানে আবার বর্ডার কিসের? হু। বলেই নাকমুখ ঘষল নিম্নুদ্রে। সুব্রতার সারা দেহ শিরশির করে উঠল। শরীর জমে যাওয়ার উপক্রম। মেহিরাদের ঠোঁট দুটো আগ্রাসন যেন বাড়ছেই। সেই শক্ত করে মেহরাদের কাঁধ চেপে ধরল। শুকিয়ে যাওয়া কিন্তু ভিজিয়ে বলল, আমি চলে যাব কিন্তু কাজটা করতে দিন। আটকেছি তোকে? তোরটা তুই কর, আমারটা আমি। উদ্ধৃতি চিহ্ন। এভাবে করা যাবে? যাবে। যাবে বললেও মেহরাদ বুঝতে পারছে মেয়েটা কাঁপছে থরথর করে। তাই একটু পরে নিজেই থেমে গেল। সুব্রতা নিজেকে স্থির করল সময় নিয়ে। দম ছেড়ে স্প্রেটা করে দিল। ফলে উঠা জায়গাটেও ছোট্ট হাত দিয়ে ঘষে দিল। আস্তে আস্তে মেহরাদের ভারী নিঃশ্বাস অনুভব করল উদরে। চামড়া বেদ করে মাংসপিণ্ড ঝলসে দিচ্ছে যেন। সুব্রতা নিচু হয়ে চেয়ে দেখল মেহরাদ ঘুমিয়ে গিয়েছে। আহারে, লোকটা কতটা ক্লান্ত ছিল। মায়া মায়া চোখ দুটোতে চেয়ে থেকে মাথার চুলগুলোতে বিলি কেটে দিতে থাকল। আস্তে আস্তে সে নিজেও ঘুমিয়ে গেলে। সুব্রতাদের ঘুম ভেঙেছে একেবারে সন্ধ্যার পর। উঠে দেখে 7টা বেজে গিয়েছে। ঘুমের মাঝখানে কখন মেহরাদ তার বুকে এসেছে অজানা জনারি। কিন্তু চোখ খুলে যখন জানতে পারল সুব্রতা অস্থিরতায় পড়ে গেল। মেহরাদের মাথাটা নিজের বক্ষপটে অনুভব করে তার নিজেকে পরিপূর্ণ মনে হলো। লোকটাকে এভাবেই সারাজীবন নিজের সাথে বেঁধে রাখতে ইচ্ছে হলো। শান্তি, শান্তি আর শান্তি। সুব্রতারা রেডি হচ্ছে, উপরে রোফটফে রেস্টুরেন্ট আছে। সেখানে যাবে। খিদে পেয়েছে এখন তাদের। তাছাড়া মেহরাদের নাকি কার সাথে দেখা করতে হবে। তাই যেতে হবে। সে নিজেই একা যেতে চেয়েছিল। বলেছিল রুমে পাঠিয়ে দিবে। কিন্তু সুব্রতা বায়না ধরে যাচ্ছে সাথে। রুমে একা একা সে কি ঘোড়ার ঘাস কাটবে? অগত্যা মেহরাদ সাথে করেই নিয়ে যাচ্ছে। জনেই পরিপাটি হয়ে বের হলো রুম থেকে। সুব্রতার গা মেরুন রঙের কুর্তি সেট বেশ মানিয়েছে মেয়েটাকে। মেহরাদ প্যান্টের পকেটে ওয়ালেট আর মোবাইল পুরে বের হতে যাবে, সুব্রতা বাধা দিল। দিয়ে বলল, আপনার মোবাইলটা আমার কাছে দিন। হঠাৎ, আরে হো, আপনার টাইপিক ভালো ওঠে না, তাই আর কি। হি হি হি। কল আসলে আমায় পাস করবি। বলেই মোবাইল দিয়ে দিল ওর কাছে। সুব্রতা হেসে মাথা নাড়াল। একটু আগে বাবার সাথে কথা হয়েছে। বলেছে তার ক্যান্টনমেন্ট থেকে এখানে আসতে আধা ঘন্টা সময় লাগবে। ডিউটি থেকে ফিরেই চলে আসবে। মেহরাদ বলেছিল যে, আমরাই গিয়ে দেখা করে আসবো চাচ্চু। কিন্তু তিনি মানেননি। তিনি নিজেই আসবে জানিয়েছেন। এটাতে সুব্রতা আরও খুশি এখন। সে নিচে কুদেই রোফটপে উঠল লিফটের দ্বারা। চারদিকে আলোর ঝলকানি। মানুষের আছে গুটি কয়েক। কি সুন্দর ভিউ, ওয়াও। সুব্রতা মুগ্ধ চোখে তাকিয়ে রইল। কিন্তু সামনে হেঁটে এগিয়ে যেতে যেতেই হাসি নিভে যাওয়ার সাথে সাথে মুগ্ধতাও বিলীন হয়ে গেল। মুখ হলো অন্ধকারের ঘন ঘটা। সামনের টেবিলে বসে আছে এক রমণী। নারীদেহের ঘোরনায় আভিজাত্যের ছোঁয়া। মার্জিত বেশভূষা। সুব্রতা মেয়েটিকে চিনে। খুব ভালো করেই চিনে। তার পা চলতে চাইল না। থেমে থেমে এগোলো। মেহরাদ তার পাশেই, সাবলীল ভাবে যাচ্ছে।
সামনে রাসেল সাহেব সহ আরও একজন লোক ফরমাল বেশভূষায়। তারা টেবিলের সামনে গিয়ে দাঁড়াতেই মিস আয়রা চৌধুরী উঠে হ্যান্ডশেক করার জন্য হাত এগিয়ে দিল। লং টাইম নো সি, মি তালুকদার।